আমি আজকে প্রথম প্রশ্ন আপনাকে এটা যে ডায়েটের প্রয়োজনীয়তা কতটুকু বা কতটা ডায়েটের প্রয়োজন। হ্যাঁ, আপনি যেটা প্রথমেই বললেন যে মানে একটা মানুষের পুরোপুরি হেলথের কারেকশনের মধ্যে ডায়েট থাকতে হবে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুকে কারেকশন করতে গেলে তার ডায়েটটা ভীষণ জরুরি। তো আরেকটা কথা আপনি বললেন যে সেক্ষেত্রে কেউ সুস্থ থাকার জন্য ডায়েট করে, কেউ আবার অসুস্থ হলে তখন একটা ডায়েট, তখন তার মনে পড়ে যে এবার আমার ডায়েট করতে হবে। তো এইটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের একটা ব্যাপার, কারণ ভারতবর্ষ এখনো অবধি মানে ডায়েটের দিক থেকে মানে রিঅ্যাক্টিভ স্টেজে আছে যে আমি অসুস্থ হব তারপরে গিয়ে আমি একটা ডায়েট চার্ট নেব। নমস্কার, আমি দেবারতী। আজকে আরও একটি পডকাস্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের এই পডকাস্টে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি ডায়েটিশিয়ান দেবিকা ঘোষ দাসকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সুস্থ থাকার সহজ পথ। নমস্কার, আমি ডায়েটিশিয়ান দেবিকা ঘোষ দাস। আমি একজন ওয়েট ম্যানেজমেন্ট স্পেশালিস্টও। আমি বিগত 10 বছর ধরে প্র্যাকটিস করছি চন্দননগর বেসড। আজকের যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে সুস্থ থাকার সহজ পথ। এবার সুস্থ থাকার সহজ পথ অনেকগুলো: গুড হেলথ, গুড মেন্টাল হেলথ, গুড ফিজিক্যাল হেলথ, এক্সারসাইজ অ্যান্ড ভালো খাদ্যাভ্যাস। তো এই ভালো খাদ্যাভ্যাস নিয়েই আজকে আমরা আলোচনা করব যে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা আমাদের জীবনকে কতটা সুস্থ রাখতে পারি, আমরা আমাদের জীবনকে তথা শরীরকে কতটা সুস্থ রাখতে পারি। তো এই ভালো খাদ্যাভ্যাস বলতে গেলে চলে আসছে ডায়েটের কথা। তো এখন ডায়েট কনসেপ্টটা অনেক আগে ছিল না, ভেরি রিসেন্ট ডায়েট কনসেপ্টটা এসছে এবং অনেক মানুষ ডায়েটের মধ্যে দিয়ে জীবনযাপন করে। কেউ অসুস্থ হলে ডায়েটে যায়, আবার কেউ সুস্থ অবস্থাতেই ডায়েট করে যাতে সে অসুস্থ না হয়ে পড়ে। হ্যাঁ, তো আমি আজকে প্রথম প্রশ্ন আপনাকে এটা যে ডায়েটের প্রয়োজনীয়তা কতটুকু বা কতটা ডায়েটের প্রয়োজন। হ্যাঁ, আপনি যেটা প্রথমেই বললেন যে মানে একটা মানুষের পুরোপুরি হেলথের কারেকশনের মধ্যে ডায়েট থাকতে হবে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুকে কারেকশন করতে গেলে তার ডায়েটটা ভীষণ জরুরি। তো আরেকটা কথা আপনি বললেন যে সেক্ষেত্রে কেউ সুস্থ থাকার জন্য ডায়েট করে, কেউ আবার অসুস্থ হলে তখন একটা ডায়েট, তখন তার মনে পড়ে যে এবার আমার ডায়েট করতে হবে। তো এইটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের একটা ব্যাপার, কারণ ভারতবর্ষ এখনো অবধি মানে ডায়েটের দিক থেকে মানে রিঅ্যাক্টিভ স্টেজে আছে যে আমি অসুস্থ হব তারপরে গিয়ে আমি একটা ডায়েট চার্ট নেব, বা আমার কিছু একটা সমস্যা হচ্ছে, কিছু একটা বায়োকেমিক্যাল রিপোর্ট যেখানে সমস্যা হয়ে রয়েছে, সেটা কোলেস্টেরল হতে পারে, কিডনি পেশেন্টের ক্ষেত্রে সেটা ক্রিয়েটিনিন লেভেল হতে পারে, অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন, যাদের ডায়াবেটিস আছে তাদের সুগারের লেভেল হতে পারে। তো যতক্ষণ না ডক্টর বলছেন যে আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যান, গিয়ে ডায়েট চার্ট নিন, ততক্ষণ কিন্তু তারা ডায়েট চার্ট নেবে না। আবার যারা প্রোঅ্যাক্টিভ, যেটা আপনি বললেন, এই প্রোঅ্যাক্টিভ মানুষের সংখ্যা কিন্তু আমাদের ভারতবর্ষে খুবই কম, যারা ভাবছেন যে আমি আগে থাকতে ডায়েট করব যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি। তো সেক্ষেত্রে আমি 10-এর মধ্যে একজনও বলতে পারবো না, আমি হয়তো 100 জনের মধ্যে বলতে পারবো এরকম 2 কি 3 জন আমি পাবো যারা মানে যাতে অসুস্থ হয়ে না পড়ি, মানে প্রথম থেকেই একটা ডায়েটের মধ্যে নিজেকে বাঁধতে চাইছি সেটা করেন। আর এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, দেখুন অসুস্থ তো সবাই হবেই, মানে এটা থেকে তো কেউ বাঁচবে না। আমরা যখন হিউম্যান বডি, তো তার তো সমস্যা আসতেই পারে। এবার যে সমস্যাগুলো আমরা আটকানোর জন্যে যারা সুস্থ মানুষ, তারা যা সমস্যা আসতে পারে, ভবিষ্যতে আসতে পারে এটা ভেবে আগে থেকে যে প্রোটেকশন নিচ্ছে, যেমন কেউ তার হার্ট সুস্থ রাখার জন্য কোনো ডায়েট ফলো করছে, কেউ যাতে ওবেজ না হয়ে যায় তার জন্য একটা ডায়েট ফলো করছে, এরকম প্রচুর পেশেন্ট রয়েছে বা প্রচুর মানুষ রয়েছে, সবাইকে তো আর পেশেন্টের আওতায় ফেলছি না। তো যারা সুস্থ মানুষ, তথাকথিত যারা সুস্থ মানুষ, তাদের জন্যে মানে তারা কি ধরনের ডায়েট করলে তাদের কোন কোন রোগ থেকে তারা একটু হলেও মানে মুক্তি পেতে পারে বা একটু হলেও সেই রোগগুলোকে আসতে বাধা দিতে পারে। দেখুন, আজকালকার ব্যাপার তো মানে ডায়াবেটিস একটা কমন ফ্যাক্টর, মানে ডায়াবেটিসকে আমরা ডিজিজ বলে ভাবতে পারি না, ওটা এখন লাইফস্টাইল ডিসঅর্ডার, স্ট্রেসফুল লাইফ,
ম্যাক্সিমাম যারা আইটি সেক্টরে জব করছেন তাদের প্রচণ্ড স্ট্রেস। এছাড়াও এখন হচ্ছে আমাদের এত মানে আমরা লাক্সারির পেছনে ছুটি এবং লাক্সারি পেছনে মানে ছুটি এবং সেটাকে অ্যাচিভ করতে গিয়ে আমরা ইনকামের মানে সোর্স বাড়াতে গিয়ে নিজেদের লাইফে প্রচুর স্ট্রেস বাড়াচ্ছি এবং স্ট্রেস বাড়লেই সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হয়ে পড়ছি। তার কোনো বয়সের কোনো ব্যাপার নেই যে এই বয়সেই ডায়াবেটিস হবে আর কি, আর ডায়াবেটিস হলেই বাকি রোগগুলোকে টেনে আনছে। তো এছাড়া ওবেসিটি তো একটা ব্যাপার, মানে জাঙ্ক ফুড যারা প্রচুর পরিমাণে কনজিউম করছে তারা ওবেস হয়ে যাচ্ছে, সেটা ওয়ান অফ দ্য মানে অ্যানাদার রিজন আমি বলতে পারি যেটা কিনা ডায়াবেটিসকে টেনে আনছে। এবার ডায়াবেটিস হলেই আস্তে আস্তে সেখান থেকে হাইপার টেনশন, হার্টের রোগ, এগুলো সমস্যা আসছে। তো এক্ষেত্রে ব্যালেন্স ডায়েট, এটা সকলেই শুনে থাকবেন যে ব্যালেন্স ডায়েট নিয়ে এখন সবসময় একটা কথা হয়। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে একটা মানুষের মানে পর্যাপ্ত পরিমাণ যেটুকুনি তার কার্বোহাইড্রেট লাগবে, কার্বোহাইড্রেট মানে শর্করা, যেটা মেন সোর্স আমাদের খাবারের, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম ক্যালোরিটা পেয়ে থাকি, শক্তি উৎপাদনের যে মানে ক্যালোরি যেটাকে বলে সেটা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে ওই পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট, তার বেশি যাতে না হয়, কারণ কার্বোহাইড্রেট থেকেই ম্যাক্সিমাম ওয়েট গেইনটা হয়। পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, সেটা তার কি ওয়ার্ক লাইফ, কি ওয়ার্ক শিডিউল, সে কি করে, কতটা ব্রেন ওয়ার্ক করে, কতটা ফিজিক্যাল ওয়ার্ক করে, সেটার উপরে ডিপেন্ড করে সে কোন লেভেলের ওয়ার্কার, আইদার সেডেন্টারি, আইদার মডারেট, কি হেভি ওয়ার্কার, তার উপরে ডিপেন্ড করে তার প্রোটিন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাট যেটুকুনি যা দিতে হয় একটা মানে মানে অ্যাপ্রক্সিমেটলি তার এই পুরো ক্যালোরির যে একটা পার্সেন্টেজ অফ ফ্যাট আমরা প্রেসক্রাইব করে থাকি। তো সেক্ষেত্রে সেগুলোকে ডিপেন্ড করে যে আমরা দিই, এবং তার সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। ঠিক আছে, যেহেতু এখন বাইরে খাবার, এই যে আপনি বললেন যে আগে এত তো ডায়েটের কনসেপ্ট ছিল না, আগে লাগতোই না, এত ডায়েটের কনসেপ্টটাই লাগতো না, কারণ আগেকার এত মানে এখন যেরকম কি মোড়ে মোড়ে আমরা এগোলেই দেখবো যে একটা করে ফাস্টফুডের দোকান, হ্যাঁ মোমোর দোকান, চাউমিনের দোকান, তো সেগুলো তো আগে থাকতো না। মানে আমাদের বড় জোর ফাস্টফুড বলতে একটু সন্ধ্যেবেলা হয়তো সিঙ্গারা, তেলে ভাজা হলে মা বাড়িতে ভাজছেন। তো এখন চাউমিনের দোকান ছিল আমাদের ছোটবেলাকার, এখন পিৎজা, বার্গার প্রচুর আর কি, মিয়মরের যা মানে ওদের যা রেঞ্জ, তো মানে প্রত্যেক কটাই, তো সেগুলো সব কটাই এতটাই মানে মানে আমাদের হেলথকে নষ্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে মানে ব্যালেন্স করতে হবে যে কিভাবে আমরা কোন পেশেন্টকে কতটা দেবো, বা পেশেন্ট কেন বলবো, কোনো সুস্থ মানুষ তার মানে প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য যে আমি কতটা খেলে আমি ঠিক থাকবো, সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজ। মানে ডায়েট কোনোদিনও জেনারেলাইজড হতে পারে না। মানে আমি একটা ডায়েট চার্ট আপনাকে দিলাম, আপনার হাজবেন্ড আর আপনি বাড়িতে আছেন, বা মানে একটা বাড়িতে হয়তো দুজন থাকছেন, দুজনেই সেম ডায়েট চার্ট হয়তো মা এবং ছেলে, এরকম সংসার, দুজনের সংসার, কি বা একটা ছোট ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলি, সেখানে কিন্তু সবাই একটাই তরকারি খাচ্ছে, সবাইকারই রাতে রুটি হচ্ছে, দুপুরে ভাত হচ্ছে, কিন্তু কার কতটা পরিমাণে ভাত যাবে, কার কতটা রুটি যাবে, কার কতটা ইন্ডিয়ান পপুলেশনে সম্ভব নয় না। মানে এটা কিন্তু আমি বলছি মানে ইন্ডিভিজুয়ালাইজ ডায়েট, সবসময় ইন্ডিভিজুয়ালাইজড, এটা সম্ভব না ঠিক নয়, এটা চেষ্টাটা আমরা করি। মানে আমরা যদি মনে করি একটা ফ্যামিলি ডায়েট নেব, সেখানে কিন্তু একটা ফ্যামিলিতে একজন ডায়েটিশিয়ান ডায়েট তৈরি করতে করতে বলে দেবেন, আচ্ছা আপনার বাড়িতে মোটামুটি আপনার 8টা রুটি করুন, আপনি 3টে খেতে পারেন, আপনি 2টো খাবেন, আপনার বেবির জন্য 2টো বা 3টে, মানে কথার কথা বলছি, মানে সেটা ডিপেন্ড করছে, একজন ডায়েটিশিয়ানকে সেই জায়গা অবধি ছাড়তে হবে। ডেফিনেটলি একটা ফ্যামিলি ডায়েট হতে পারে, মানে আমি এটা বোঝাবার চেষ্টা করছি যে ডায়েট সবসময় কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, এটা কিন্তু জেনারেলাইজেশনের কোনো জায়গা নেই। ডায়েট চার্ট নিয়ে গোটা ফ্যামিলি সবাই ফলো করছে, এটা কখনোই আমার কাছে পেশেন্ট আসেন যারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডায়াবেটিক, ওনারা কি করলেন, একজন ডায়েট চার্ট নিয়ে চলে গেলেন, আরেকজন নিলেন না, ওটা ফলো, হ্যাঁ ভাবছেন যে আমিও ফলো করলে হবে না, আমি সেটা বলছি না, কিন্তু ওনার হয়তো সেই মুহূর্তে সুগারের লেভেল 350 আছে, মানে পোস্ট প্যান্ডিয়ালের কথা বলছি, ওনার ওয়াইফের হয়তো 280 আছে। তো সেক্ষেত্রে ওনাকে আমি যেটা চেপে দিলাম, ওনার হাজবেন্ডকে আমি হয়তো আরেকটু মানে ওনার ওয়াইফকে আমি আরেকটু বেশি দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু তার ওয়াইফকে হয়তো একটু বেশি দিতেই পারতাম, কিন্তু ওই যে একই রকমের ফলো করবে, দেখা যাবে কিন্তু পরবর্তীকালে সেটা আমি HbA1c রিপোর্টে সেটা কিন্তু ডিফারেন্সটা আমি ধরতে পারবো, যে উনি এনার ডায়েট চার্ট যদি ফলো করে থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো ডায়েট সবসময় ইন্ডিভিজুয়ালাইজড, মানে একজন পেশেন্টের হাইট, ওয়েট, তার প্রেজেন্ট যা বায়োকেমিক্যাল টেস্টের সিনারিও, সেটাকে দেখেই কিন্তু ইন্ডিভিজুয়ালের ডায়েট চার্ট তৈরি হতে পারে। জেনারেলাইজ ডায়েট চার্ট কিন্তু হেলথকেও জেনারেলাইজ করে দেবে।
হ্যাঁ, এটা 100 বার। আমি অলওয়েজ বলে থাকি পেশেন্টদের। তো এখন যেটা মানে যে এক কথা প্রসঙ্গে আমার এই মুহূর্তেই মাথায় এলো, যেটা এখন দেখা যাচ্ছে যে ধরুন 8-9 বছর বয়সী বাচ্চা, 8-9 বছর থেকে এই যারা আর কি টিনেজে যাবে, 8-9 বছর থেকে ধরুন একদম 15-16 অব্দি, টিনেজকেও ইনক্লুড করলাম, এই বয়সী যারা বাচ্চারা রয়েছে তাদের মধ্যে ওবেসিটিটা খুব বাড়ছে। এবং তাদের মধ্যে ইভেন আমি এটাও দেখেছি তাদের মধ্যে কারোর সুগার লেভেল বেড়ে যাচ্ছে, কারোর কোলেস্টেরল খুব হাই হয়ে যাচ্ছে, কারোর ফ্যাটি লিভার হচ্ছে। তো এইটার কারণ কি? এটার কারণ আমি টোটালি বলবো কিন্তু আমাদের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। কারণ এখন প্রত্যেক বাবা মা মানে তারাও ব্যস্ত, এবং সেক্ষেত্রে তাদের ব্যস্ততাময় জীবন থেকে মাঝে মধ্যে পড়িয়ে নিয়ে ফেরার সময় সে হয়তো বাড়িতে গিয়ে এক্ষুনি একটা টিফিন রেডি করতে পারবে না, বাচ্চাকে একটা বার্গার কিনে দিল। বাচ্চা হয়তো কোনো কাজ করছে, প্রচণ্ড ডিস্টারবেন্স তিনি ফিল করছে, একটা চিপসের প্যাকেট দিয়ে ফোনটা দিয়ে বসিয়ে দিল, ঠিক আছে। এবং ফোনের সঙ্গে সঙ্গে যে খাবার একটা ব্যাপার, যে নে তুই ফোনটা নিয়ে দেখ এবং খা, তো তার সঙ্গে সঙ্গে সে কখন বেশি খাচ্ছে কখন কম খাচ্ছে, এগুলো কিন্তু ওবেসিটির একটা মানে আলাদা রিজন। এছাড়া তো ফাস্টফুড, জাঙ্ক ফুড, যেটা মানে এত বেশি ফাস্টফুড আর জাঙ্ক ফুড হয়ে গেছে আমাদের এখন সোসাইটিতে, এবং দোকানও সেরকম, মানে অবশ্যই লোভনীয় সেগুলো বাচ্চাদেরকে খুব টানছে, অ্যাট্রাক্ট করছে। তো এই ফাস্টফুড আর জাঙ্ক ফুড একটা ভীষণ মানে আমাদের জন্য একটা সোসাইটির একটা থ্রেট, যে আমাদের পুরো টিনেজ যে সোসাইটি, টিনেজ সোসাইটিটাকে একদম নষ্ট করে দিচ্ছে। ফাস্টফুড আর জাঙ্ক ফুড বাচ্চারা কিন্তু প্রচুর খায়। এবং এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চারা মোবাইল নিয়ে খেতে বসতে বেশি পছন্দ করে। একদম হাতে মোবাইল ফোন পেয়ে যাওয়া মানে, এবং তার বাবা মায়েরাও বলে ওকে মোবাইল দিলে ও পুরো ভাতটা খেয়ে নেয়। এই মোবাইল দেখে খেতে গিয়ে কি তাদের কোথাও গিয়ে খাদ্য ভালো করে হজম হচ্ছে না, না কি হচ্ছে, মানে এটার পেছনে কি কারণ হতে পারে? এবং এর ফলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা পেট খারাপে ভুগছে, কেউ প্রচুর বমি করে ফেলছে। মানে ধরুন সপ্তাহে এরকম আমার কাছেও কয়েকজন পেশেন্ট এসেছিলেন যে অন্য কারণে এসেছিলেন, কিন্তু আমি হিস্ট্রি নিতে গিয়ে তখন জানলাম যে ওর সপ্তাহে 2 থেকে 3 বার নাকি বমি পায়খানা হয়। তো এবং আমি তখন প্রশ্ন করলাম যে ওর কি খাবার ঠিকঠাক হজম হয় না, নাকি মোবাইল নিয়ে খেতে বসে? সবার প্রথম প্রশ্ন ছিল এটা মোবাইল নিয়ে খেতে বসে কিনা। তখন তার বাবা মা বললেন আমাকে যে হ্যাঁ, ও মোবাইল ছাড়া খেতে বসতেই পারে না। আচ্ছা দেখুন, সেক্ষেত্রে মোবাইল নিয়ে খেতে বসলে যেটা সমস্যা হতে পারে, মানে ব্যাপারটা হচ্ছে স্লো খাওয়া, অবশ্যই মানে স্লো অ্যান্ড স্টেডি খাওয়া এটা সবসময়ই ভালো। অল্প অল্প করে খেলে সেক্ষেত্রে আমাদের গ্লাইসেমিক কন্ট্রোলটা খুব ভালো হয়। কিন্তু এতটাই স্লো খেলো যে নিউট্রিশনটাই প্রপারলি গেল না, বা খেতে খেতে সে ওভার ইটিং করে ফেললো, মানে যতক্ষণ সে ফোনটা দেখবে ততক্ষণ সে মানে খাচ্ছে, তো সেক্ষেত্রে ওভার ইটিংও হয়ে যেতে পারে। তো সেটা একটা কারণ হতে পারে। কিন্তু অ্যাজ সাচ যেটা আপনি বলছেন যে ও কেন বমি করলো বা তার একটা পেটের সমস্যা হলো, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, সেটা অন্যভাবেও কিছু একটা হতে পারে। কিন্তু মানে এই অ্যাবডোমিনাল ডিসকমফোর্টটা কিন্তু ডেফিনেটলি মানে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার, মানে এটা আমি বারবার বলছি, এটা কিন্তু আমাদের মানে টিনেজদের ওপরে এটা একটা থ্রেট, যে মানে এত অল্প বয়সে আমরা মাঝে মধ্যে 16-17 বছরে সুগার ধরে যাচ্ছে। আমরা ভাবছি যে ও টাইপ 1 নাকি, আদবেও টাইপ 1 সুগার না, সেটা কিন্তু টাইপ 2 সুগারই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইগুলোর কারণেই হচ্ছে, মানে আর কিছু না, মানে ওভার ইটিং, এবং যতটা খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি, মানে পুরোটাই তো কার্বোহাইড্রেট এবং রিফাইন্ড সুগার। আর একটা কথা, ওভার ইটিংটা একটা ইস্যু হতে পারে। আর একটা ইস্যু সেটা হচ্ছে বাচ্চাদের এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই বললেই চলে না। হ্যাঁ, তো তারা মাঠে যেতে ভুলে গেছে। তো যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, তার কারণেও কি এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়ছে? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য এটা বাড়ছে। এবং একইভাবে আজকালকার যে স্কুলের প্যাটার্ন, ম্যাক্সিমামই মানে সে বেঙ্গলি মিডিয়াম হোক কি ইংলিশ মিডিয়াম হোক, বাচ্চাদের মানে খাবারের গ্যাপটাও একটা ভীষণ অনেকটা হয়ে যাচ্ছে। তারা হয়তো সকালবেলা একটা কিছু ব্রেকফাস্ট করে যাচ্ছে, মাঝখানে যে একটা লেন্দি গ্যাপ, এবং তারপরেই যেটা খাচ্ছে সেটা কিন্তু আমরা যেরকম টিফিনে খেতাম, যে একটু ভালো খাবার, রুটি তরকারি, একটু ফল, একটু শশা, আমরা তখন টিফিনে পেতাম, কি একটু চিড়ে ভাজা পেতাম, কি একটু মুড়ি শশা নিয়ে যেতাম, ছাতু মুড়ি নিয়ে যেতাম। এখন তো সেগুলো নয়, এখন টিফিন বিরিয়ানি অবধি চলে যাচ্ছে। তাহলে এতটা গ্যাপের পরে যখন সে লাঞ্চ ব্রেক করছে বাচ্চাটা, তখন কিন্তু সে সেখানে এগ রোল, চাউমিন এইগুলো এক্সপেক্ট করছে, বিরিয়ানি অবধি পেয়ে যাচ্ছে।
তো মানে প্যাক লাঞ্চেও এখন মানে সেটা কোনো মানে এরকম ব্যাপার নেই যে ঘরোয়া খাবার। তো এটা একটা আলাদা কারণ যে হতে মানে পারে। অনেকক্ষণ গ্যাপের পরে যে খাবারটা খাচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি নিউট্রিশন যুক্ত খাবার নয়, মানে আনহেলদি আমরা বলতে পারি। তো এর ফলে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 অব্দি ফ্যাটি লিভার আমি দেখছি। তো বাচ্চাদের ফ্যাটি লিভার হওয়া থেকে আটকানোর জন্য কি করা উচিত? এবং এটার পরে আপনাকে আরেকটা প্রশ্ন দিয়ে রাখছি, এবং যারা এই এখনকার জেনারেশন যেমন 21-22 বয়স থেকে যারা 30 বা 32 এই এজ গ্রুপের মানুষদের মধ্যেও কিন্তু একটা গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। এবার সেটা অ্যালকোহলিক নন অ্যালকোহলিক সেটা পরের প্রশ্ন, কিন্তু ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। তো যাতে ফ্যাটি লিভার না হয় বা যাদের হয়ে গেছে, এই দুটোর ক্ষেত্রেই কি ফলো করে চললে তারা এখান থেকে রক্ষা পেতে পারে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে বাচ্চা এবং বড় দুজনকার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বয়স যেটাই হোক না কেন রোগটা তো সেম, রোগটা ফ্যাটি লিভার। তো উত্তর একটাই, ফ্যাটি লিভারের মানে একমাত্র যদি আপনি সলিউশন চান দ্যাট ইজ ওয়েট লস। মেডিসিন এখন বেরিয়েছে অনেক ধরনেরই, কিন্তু সেই মেডিসিনগুলো যে পুরোপুরি ফ্যাটি লিভারকে কিওর করতে পারছে তা কিন্তু নয়, রিসার্চ চলছে। কিন্তু ফ্যাটি লিভারের জন্য যেটা সবার আগে একমাত্র ট্রিটমেন্ট সেটা হচ্ছে ওয়েট লস। সেটা ডাক্তাররাও আশা করছি আমার সাথে এগ্রি করবেন। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে ওয়েটটা দেখতে হবে, তাদের সবসময় হাইটের সঙ্গে ওয়েটটা বা 18 বছরের আগে আমরা মানে বিএমআই তো সেভাবে নিই না, বিএমআইও নিতে পারি, না নেওয়ার কিছু নেই। এছাড়াও যেগুলো আইসিএমআর যে মানে আমরা যেগুলো আইসিএমআর চার্ট ফলো করি সেই চার্ট ফলো করে একটা কোন এজের বাচ্চার কতটা ওজন থাকা দরকার সেটা বাবা মাকে খেয়াল রাখতে হবে, দরকার পড়লে ডায়েটিশিয়ানের হেল্প নিতে হবে। তো ওয়েট যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ফ্যাটি লিভার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যে কোনো এজ গ্রুপে। আর না, এটা কিন্তু প্রুভেন, মানে আমার কাছে পেশেন্ট এসছেন গ্রেড 3 ফ্যাটি লিভার নিয়ে, আমি তার যখন 10% ওয়েট লস করাই উইদিন 3 মান্থস তার কিন্তু মানে 3 থেকে গ্রেড 1 এ নেমে এসছে ফ্যাটি লিভার। তো ওয়েট লস করলে কিন্তু ফ্যাটি লিভার আমরা রিমুভ করতে পারি, মানে এর জন্য আলাদা করে কোনো মেডিসিন নেওয়ার বা কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এবং এটাকে আমি তো আপনাকে মানে স্ট্রেস করে বলছি যে মানে ওয়েট লস করে ফ্যাটি লিভার কমেছে, মানে আমার নিজেই আমি প্রমাণ পেয়েছি যে হ্যাঁ ওয়েট লস করলে ফ্যাটি লিভার থেকে কিন্তু পেশেন্টরা বেরিয়ে আসতে পারছে। তো ওয়েট লসের জন্য ফ্যাটি লিভারের জন্য ওয়েট লসটা ভীষণ জরুরি, মানে একমাত্র মেডিসিন আমরা বলতে পারি, মানে এটাই একমাত্র ওয়ে আউট। এবার আর একটা কথা, হঠাৎই কথা প্রসঙ্গেই কথা চলে আসছে, সেটা হচ্ছে ধরুন যারা প্রচুর স্ট্রেসড লাইফে তারা, এবং যারা ক্রনিক ডিপ্রেশনের রোগী এরকম মানুষও রয়েছে, তাদের ক্ষেত্রে তারা ওভার ইটিং করে ফেলে। যারা এটা রিলেটেড, যে যাদের ডিপ্রেশন বেশি তাদের ওভার ইটিং এর চান্সেস খুব বেশি, তারা ওভার ইটিং করে। ডিপ্রেশন এবং ওভার ইটিং একে অপরের পরিপূরক একদম। তো এবার ধরুন যারা ডিপ্রেশনে অলরেডি রয়েছে তাদের ওভার ইটিং থেকে আটকাতে গেলে তাদের এমন কি মানে ফলো করা উচিত যে যাতে ওভার ইটিংটা কমানো যায়? মানে ওভার ইটিং কমানোর জন্য কি সেটা কোনো ডায়েট দেওয়া যেতে পারে, যে আমি এরকম ধরনের খাবারও খাবো, বেশি খাবার খাবো, কিন্তু সেটা যেন প্রপার ক্যালোরি সহ একটা ডায়েট হয়, যাতে আমার বেশি খাওয়াও হলো এবং প্লাস আমার খুব একটা বেশি ওয়েট গেইনও হলো না? দেখুন, ওভার ইটিং মানে হচ্ছে যেটা ডিপ্রেশনের সঙ্গে যুক্ত বিষয়টা হচ্ছে যারা ডিপ্রেস থাকেন তারা ওই খেলে পরে একটা গুড হরমোন রিলিজ হচ্ছে, সেটাই আমাদের ওভার ইটিং এর কারণ। এবারে সেটা যে সবসময় আমি যে খাবারটা দিচ্ছি সেটা খেলেই গুড হরমোন তার পছন্দের তবে তো সেটা গুড হরমোন তার রিলিজ করবে। তো সেটা সবার আগে তাকে ডিপ্রেশনের ট্রিটমেন্ট আলাদাভাবে নিতে হবে। একইভাবে তাকে নিজেকে বুঝতে হবে যে আমাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার অন্যান্য রোগ ধরে যাচ্ছে, ওয়েট বেড়ে গেলে তো মানে হাজারটা সমস্যা একসঙ্গে এসে ভিড় করছে। তো সেটা নিজেকে খানিকটা বুঝতে হবে, নিজেকে বুঝেই ব্যাপারটা করতে হবে। আর আমি যেভাবে হেল্প করতে পারি বা একজন ডায়েটিশিয়ান যেভাবে হেল্প করতে পারে, যে যখনই খাচ্ছি প্রচুর কার্ব খেয়ে ফেলছি, প্রচুর মিষ্টি খেয়ে ফেলছি, কারণ মিষ্টি জাতীয় খাবার ডোপামিনের সঙ্গে সঙ্গে অপটিয়েডস আমাদের শরীরে ক্ষরণ করায়, যেটা কিনা মানে অ্যানাদার রিজন টু ফিল গুড। তো সে কারণে আমরা মিষ্টি খাওয়ার প্রবণতাটাকে কমিয়ে দিতে পারি। সেখানে কিছু এমন স্ন্যাক্স দিলাম যেটা কিনা মানে একটু ফাইবার বেসড বা ডিটক্স কিছু দিতে পারি তাকে, মিক্সিড কিছু চিয়া ওয়াটার এই ধরনের কিছু ডিটক্স দিয়ে সেগুলোকে আমরা তাকে বিজি রাখতে পারি। তো সেক্ষেত্রে ওভার ইটিংটাও কমবে, তার হ্যাবিটটাও ভালো হবে। এবার ধরুন যারা ডিপ্রেসড নয়, নর্মাল মানুষ,
তারা রাত্রিবেলা একটা মিষ্টি খাওয়ার প্রবণতা, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ফ্রিজ খুলেই মিষ্টি খেয়ে নিলাম, অন্য কোনো খাবার হয়তো আছে কিন্তু এই মিষ্টিটাই খেলাম। এই মিডনাইট ক্রেভিংসে মিষ্টির ক্রেভিংসটা কেন হয়? এটার সঙ্গে কি কোনো কিছু প্রোটিনস বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য কি এই মিডনাইট ক্রেভিংসটা হচ্ছে মিষ্টির প্রতি, নাকি অন্য তার কোনো কারণ আছে? হ্যাঁ, আমি এটাই এক্ষুনি আপনাকে বললাম। দেখুন, মিষ্টি খেলে, মিষ্টি হচ্ছে একটা মাদক দ্রব্য সমান। মানে আমরা যখন মাদক দ্রব্য গ্রহণ করলে আমাদের মানে সেক্ষেত্রে ডোপামিন, যেটা ফিল গুড হরমোন, তার পাশাপাশি অপটিওয়েডস ক্ষরণ হয়। একইভাবে সুগার বা সুগারি প্রোডাক্ট থেকে কিন্তু অপটিওয়েডস বেরোয়। তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টির প্রতি আসক্তি আমরা এই কারণেই ফিল করি, কারণ মিষ্টি আমাদেরকে সেই একটা ফিলিংস দেয় যেটা কিনা অপটিওয়েডস থেকে আসে। তো সেক্ষেত্রে মানে মিষ্টির প্রতি যে ক্রেভিংটা, সেটার সঙ্গে কিন্তু নিজেকে লড়তে হবে, এটার কোনো ওয়ে আউট মানে অন্তত কোনো একটা জায়গায় শুনেছিলাম যে যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে তাদের মিষ্টির প্রতি একটা আকর্ষণ আছে। ইজ ইট ট্রু? না, আমি কিন্তু একেবারেই সেটাতে আমি একমত নই। কারণ কেউ আছে যে খুব ভালোভাবে সে মাছ, মাংস, ডিম এই সমস্ত খাবারও খাচ্ছে, একইভাবে খাবারের লাস্টের দিকে দেখা গেল সে দুটো মিষ্টি খেয়ে নিল। এটা কখনোই নয়। মিষ্টির ক্রেভিংসটা কিন্তু আমি যেটা রিজন বলছি সেটা কিন্তু প্রায়র রিজন আমরা বলতে পারি। তো সেটাকে লড়তে হবে। এবার আমি রাতের যে আপনি যেটা বলছেন যে ফ্রিজ খুলে মিষ্টি খাওয়ার যে টেন্ডেন্সি, সেগুলোকে আমি রিপ্লেস করতে পারি, কিছু আইডিয়াস দিতে পারি। যেমন আমরা একটা খেজুর খেতে পারি, আর দুটো কিশমিশ খেতে পারি, এইভাবে জিনিসগুলোকে মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, এগুলোকে এইভাবে মিনিমাইজ করা যায়, কিন্তু ছাড়তে নিজেকেই হবে। মানে আলটিমেটলি মিষ্টি ছাড়ার বিষয়ে কাউন্সিলারটা নিজেকে হতে হবে। ডায়েটিশিয়ান আপনাকে সেশন বাই সেশন হয়তো হেল্প করবে, কিন্তু তারপরের কাউন্সিলিংটা আপনাকে নিজেকেই করতে হবে। আচ্ছা, এইবার আমরা তো বেশ কিছু গুরুগম্ভীর আলোচনা করলাম। এইবার আমি একটু ঢুকতে চাই যে আপনি তো মফস্বল এরিয়াতে কাজ করছেন, তো মফস্বল এরিয়াতে অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আপনার অ্যাকসেপ্টেন্সটা কিরকম? দেখুন, আমি যখন কাজ শুরু করি তখন 2016, ঠিক আছে, মানে আমি জাস্ট পাস আউট হয়েছি, তারপরে পরেই আমি কাজ শুরু করেছি। এবং যখন আমি কাজ শুরু করি, আমি বেসিক্যালি প্র্যাকটিস শুরু করেছি চন্দননগর বেসড। মানে তখনও তো আমাদের চুঁচড়ো হুগলির দিকে খুব একটা ডায়েটের কনসেপ্টও ছিল না। এবং আমার ফার্স্ট পেশেন্ট যে ছিলেন তাকে আমাকে ফোন করে ডেকে আনতে হয়েছিল যে এরকম ডক্টর আপনাকে একটা ডায়েট চার্ট নিতে বলেছে, আপনি যদি একটু কাইন্ডলি আসেন এবং এসে আমাকে মানে আমার থেকে একটা ডায়েট চার্ট নিয়ে যান। তো আমি তাকে ডায়েট চার্ট দেওয়ার পরে এটা আমার খুব বড় পাওয়া যে তিনি আমাকে অফার করেছিলেন যে ম্যাডাম আপনার ফিজটা বলুন। তখন আমি তার কাছ থেকে ফিজ নিয়েছিলাম। মানে আমার প্রথমে না বলার সাহসটাও হয়নি যে হ্যাঁ আমার এইটা ফিজ আছে, কারণ আমি যখন চন্দননগরের মানে প্র্যাকটিস শুরু করি আমার নলেজের মধ্যে কোনো ডায়েটিশিয়ান সেভাবে ছিলেন না, হয়তো একজন দুজন ছিলেন, তারাও পুরোপুরি একাডেমিক্যালি মানে কোনো কলেজে পড়ান বা লেকচারার এরকম বা কোনো স্কুলে পড়ান, অ্যাক্টিভ ফিল্ডে মানে অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান যে চাকরি করবে সেরকম কিন্তু আমি কোথাও পাইনি। তো প্রথমে তো আমি আমার মানে এই ক্লিনিক্যাল চেম্বার প্র্যাকটিস দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে নার্সিংহোমগুলোর সঙ্গে অ্যাটাচড হই। এবং ডে বাই ডে যখন আমার মনে হয় কি একজন পেশেন্ট যখন ভালো থাকার পরে আরেকজনকে নিয়ে আসবে যে আমি ভালো আছি, আপনি করে দেখুন, আপনিও ভালো থাকবেন। তো আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে খুব বেশি ঘটেছে যে একজন পেশেন্ট ভালো থেকেছে ডায়েট চার্ট থেকে, আরেকজনকে বলেছেন, এসছে, এবং আস্তে আস্তে আমার কিন্তু রেসপন্স বেড়েছে। মানে আমি বলবো না যে আমি কোনোদিনও নেগেটিভে গেছি, আমি সবসময় পজিটিভেই এসছি। মানে 2016 থেকে 2025 আসতে চলেছে। মানে সেক্ষেত্রে কিন্তু মানে পেশেন্ট প্রচুর বিল্ড করেছে। এবং আমার বাড়ির ক্লিনিক, যেটা একেবারেই হুগলি রায়বাজারে আমার বাড়ি, মানে অনেকটাই ভেতর দিকে বাড়ি, এখানেও কিন্তু আমার পেশেন্ট আছে। ধীরে ধীরে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ছে, চুঁচড়োর লোকেও অনেক বেশি মানে এখন অ্যাওয়ার হয়েছে, তারাও আসছেন। আমি আমাদের একটুখানি মানে আরো সাইডের যেগুলো বাঁশবেড়িয়া, মগরা এই সব জায়গা থেকেও পেশেন্ট পাই, ভদ্রেশ্বর যেগুলো একটু ভেতরের দিকে, বেশহাটা, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এখন চন্দননগরে আমি পেশেন্ট পাই। তো অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। মানে আগে যেখানে হয়তো আমি মাসে 2 কি 3টে পেশেন্ট দেখতাম না, এখন তো আমি সপ্তাহে পার ডে বা সপ্তাহে হয়তো 2-3 জন করে পেশেন্ট, আরো
বেশি, মানে আরো বেশি পার ডে গড় বেশি হিসেব একটা। দেখি, মানে গড় হিসেব, মানে একজন ডায়েটিশিয়ান পার ডে যদি 3-4টে পেশেন্ট দেখেন, আমার মনে হয় সেটা মোর দ্যান এনাফ, মানে অন্ততই মফস্বল এরিয়ায়। এবং একজন ডায়েটিশিয়ানের একটা পেশেন্ট দেখতে কিন্তু টাইম লেগে যায় প্রায় 30 থেকে 35 মিনিট, বা খুব ভালো করে দেখলে 45 মিনিট। সেক্ষেত্রে 2 ঘন্টায় একজন ডক্টর যতগুলো পেশেন্ট দেখবে, একজন ডায়েটিশিয়ান কখনো দেখতে পারবেন না, দেখতে কখনোই পারবেন না। সম্ভব নয়। তো মানে একজন ডায়েটিশিয়ান মফস্বল এরিয়ায় যদি 4টে পেশেন্টও দেখে পার ডে, বা মানে উইকলি 5 ডেজও যদি 4-5 জন পেশেন্ট দেখে, সেটা কিন্তু মানে হিউজ এবং খুব বড় পাওয়া। তো এটা মোটামুটি আমি টুয়ার্ডস দ্যাট, মানে সেরকমই পথে, বা এরকম আমার ক্ষেত্রে ঘটেছে, আমি পেশেন্ট অনেক পাই। তো পজিটিভ রিয়াকশন, মানে আমি ভালোই রেসপন্স পেয়েছি। এবার বলি যে আপনি বললেন যে আপনি আস্তে আস্তে নার্সিংহোম গুলোতেও ধীরে ধীরে গেছেন, সেখানে প্র্যাকটিস শুরু করেছেন। এবার আইসিইউতে অনেকেই এটা মানে বিশ্বাস করতে চান না, বললেও বুঝতে পারেন না যে আইসিইউতেও কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান প্রয়োজন পড়ে। যারা বেসিক্যালি যারা রাইস টিউব ফিট করছে, তাদের জন্য একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের প্রয়োজন হয়। তো আপনি অন্তত আমাদের দর্শকদের বা যারা শুনছে, যারা শ্রোতা, তাদেরকে অন্তত এটা বলুন যে আইসিইউতে আপনাদের রোলটা কি? আচ্ছা, দেখুন, সবার আগে বলি, একটা আইসিইউ সেট আপ কখনোই একজন ডায়েটিশিয়ান ছাড়া চলতে পারে না। যেমন একজন ডক্টর, একজন নার্স, একজন আমাদের মানে সুইপার থেকে, ওয়ার্ড বয় থেকে, তার সঙ্গে একজন টেকনিশিয়ান, সবাইকে দরকার, সেরকম কিন্তু একজন ডায়েটিশিয়ানকে দরকার। সাপোজ আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, আপনার বাড়িতে আপনি একটা প্যারাসিটামল খাবেন, আপনার বাড়ির লোকেই বলবে, আপনি ডাক্তার কিন্তু আপনাকে আপনার মাই বলবে যে একটু কিছু খেয়ে প্যারাসিটামলটা খা। তো সেখানে একটা আইসিইউ পেশেন্টের মনে হয় ঘন্টায় 10টা করে ওষুধ চলছে, তাহলে তার খাবার ছাড়া কিভাবে চলতে পারে? তাহলে সেক্ষেত্রে আইসিইউতে নট অনলি রাইস টিউবের কথা আমি পরে আসছি, যারা মুখেও ফিট করছেন, মানে ওরাল ফিট করছেন, তাদের ক্ষেত্রেও কতটা নিউট্রিশন, এবং তারা কিন্তু বেশি খেতে পারেন না, মানে অ্যাকিউট একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট, তাকে তখন আমাকে ওই ইনফেকশনটাকে কিওর করার জন্য প্রপার প্রোটিনযুক্ত খাবারও দিতে হবে। আবার উনি কিন্তু বেশি করে খেতেও পারবে না, অত রেসপিরেটরি ডিস্ট্রেস, তার তখন বাইপ্যাপ সিপ্যাপ চলছে, হাই ফ্লোতে অক্সিজেন চলছে, তাকে আমি তখন ওরাল ফিট যদি করি, তো কিভাবে করব? তো সেক্ষেত্রে তার সেই মুহূর্তে কতটা প্রোটিন দরকার, সেটাকে কাউন্ট করে কতটা ক্যালোরি দরকার, এবং কখনো কোনো রোগ হলে সেই পেশেন্টের ইমিডিয়েট আমরা কিন্তু কখনোই চাইবো না মাসেল ওয়েস্টিং হোক। মানে ওয়েট লস মানুষের ঠিক আছে, কিন্তু একটা পেশেন্ট অসুস্থ হয়ে ওজন কমবে, দ্যাট ইজ মাসেল ওয়েস্টিং। তো অকারণে ওজন কমা, যেটাকে আমরা বলবো সার্কোপিনিয়া, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তো সেটা আটকানোর জন্যই ডায়েটিশিয়ানকে দরকার, যে প্রপার কতটা নিউট্রিশন দরকার, নিউট্রিশনের মধ্যে সেটা ক্যালোরি এবং প্রোটিন, যেটা মেন আমাদেরকে ব্যালেন্স করতে হয়। তো সেটার জন্য তো একদম ডায়েটিশিয়ানকে দরকার। এবং যখন আপনি বলছেন যে রাইস টিউব ফিডিং এর ক্ষেত্রে এটাই বলবো, রাইস টিউব ফিডিং তো একজন ডায়েটিশিয়ান ছাড়া কারোর দ্বারা সম্ভবই না। এক তো আমরা যদি কিচেন ফিড হোমোজিনাইজ দিই, সেক্ষেত্রে কতটা দেব, এবং তারপরে হোমোজিনাইজ করার পরে স্টেন করার পরে কতটা থাকবে, সেটাকে ব্যালেন্স করা। বা আমি যদি কোনো ফর্মুলা ফিডিং নিই, মানে তথাকথিত যেগুলো আমাদের মেডিকেল ব্র্যান্ড থেকে যেগুলো বিভিন্ন পাউডার ফিডিং আসছে, সেগুলোও যদি দিই, তার কোনটা দিলে ঠিক হবে, কতটা দিলে ঠিক হবে। এরকমও দেখা গেছে যে ভুল প্রোটিন পাউডার প্রেসক্রাইব করার জন্য পেশেন্টের হঠাৎ করে লুজ টুল শুরু হয়ে গেল, ঠিক আছে, বা ফিড ব্যালেন্স করতে না পারার জন্য পেশেন্টের রিটার্ন আসছে। আমি তাকে প্রচুর খাইয়ে দিলাম, প্রোটিন দিতে বলেছে ডাক্তারবাবু, তাই জন্য আমি তাকে প্রচুর খাইয়ে দিলাম, দেখা যাচ্ছে পরের ফিড দিতে গিয়ে তার যখন আমি টেনে দেখছি, মানে আমাদের প্রত্যেকবার ফিড দেওয়ার আগে আমাদেরকে সাকশন করতে হয়, সাকশনে রিটার্ন আসছে। তো একটা মানে আইসিইউ পেশেন্ট কতটা ডাইজেশন করতে পারছে, তারপরে তাকে কতটা আওয়ারলি তাকে ফিড দেওয়া যেতে পারে, কতটা দিতে হবে, সবটাই তো ডায়েটিশিয়ান, মানে এখানে ডায়েটিশিয়ান ছাড়া মানে কোনোটাই কিছুই সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। তো এইবার আবার আইসিইউ থেকে আমরা শিফট করছি মানে নর্মাল জায়গায়। এবার আমার যেটা একটা প্রশ্ন, ধরুন যারা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার সময় নেই, তাদের হয়তো শুধু ডায়েট করেই তারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছে। তো সেই ক্ষেত্রে তারা কি শুধু ডায়েটের মাধ্যমে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন, নাকি ডায়েটের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সমানভাবে গুরুত্বপূর্ণ? দেখুন, যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি তো বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রত্যেকের রাখা উচিত,
কখনোই এটা আমি বলতে পারি না, মানে ডাইটেশনের পাশাপাশি আমি অ্যাজ আ কনসালটেন্ট এই কথাটা কখনোই বলতে পারি না যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার দরকার নেই, আপনার না করলে হয়ে যাবে। কিন্তু যারা করতে পারছেন না তাদেরকে মানে হ্যাঁ এমন তাগিদ পড়ছে, সারাদিন কাজ করতেই হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ সম্ভব, ডেফিনেটলি সম্ভব। মানে শুধুমাত্র ক্যালোরি বেসড ওয়েট লস যে ডায়েট প্ল্যান, সেগুলো কিন্তু প্ল্যান করা সম্ভব, মানে একজন ডায়েটিশিয়ান ক্যান ক্রিয়েট দ্যাট। তো সেইভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে তার আইবিডাব্লিউ মানে আইডিয়াল বডি ওয়েট যেটা থাকা উচিত, তাতে কতটা লিস্ট ক্যালোরি আমরা দিতে পারি, নিশ্চয়ই তার মানে একদম রিকোয়ারমেন্টটা আমাকে দেখতে হবে, এবং তার রিকোয়ারমেন্টের মানে নিচ থেকে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে আবার কিন্তু ওয়েট স্টাক হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝে তাকে যদি আমরা ক্যালোরি প্রেসক্রাইব করতে পারি সেটা হতে পারে, সম্ভব। কিন্তু আমি তারপরেও বলবো, যদি ডেস্কে বসেও যদি আমরা কিছু একটুখানি ফ্রি হ্যান্ড করতে পারি, যেগুলোকে ডেস্ক ফ্রি হ্যান্ড বলে, সেই জাতীয় যদি কিছু ফ্রি হ্যান্ড করতে পারি, বা সকালবেলা 15 মিনিটের জন্য যদি আমরা কিছু একটু হাত পাটা ছুড়লেও হবে আর কি, সেটা করলে হ্যাঁ। তো আরেকটা প্রশ্ন উঠে আসছে এখানে, অনেকে বলেন যে না আমি আজকে বেশি কার্ব খাবো না, আমি আজকে প্রোটিন বেসড ডায়েটে আছি। আবার এরকম অনেকে আছেন যারা সপ্তাহে 6 দিন ভাত খায় না, সপ্তাহে 1 দিন ভাত খাচ্ছে। তো এই ক্ষেত্রে ভাত বেশি খেলে তো ওয়েট গেইন হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ভাত আর রুটি বা ওটস, এই তিনটে কে আপনি মানে কোনটাকে আগে রাখবেন, যে কোনটাতে হাই কার্ব কোনটা, মানে ভাত হাই কার্ব নাকি রুটি, নাকি ভাত রুটি সমান, নাকি ওটস? দেখুন ব্যাপারটা হচ্ছে, কার্বোহাইড্রেট যদি আমরা ওজন হিসেবে ধরতে যাই, প্রত্যেক কটাতেই ক্যালোরি তো রয়েছে, হ্যাঁ ক্যালোরি সেমই আসবে। এবারে ডিপেন্ড করে কোনটার মধ্যে কতটা আমরা প্রোটিন থাকছে, বা কোনটার মধ্যে কতটা ফাইবার থাকছে, খাদ্যতন্তু থাকছে, তার উপর ডিপেন্ড করে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের যতটা কম সেটা বেশি মানে হেলদি টু ইট ফর ওয়েট লস, ডায়াবেটিক, হাইপার টেনশন, থাইরয়েড, প্রত্যেকের ক্ষেত্রেই আমরা সেটা বলবো। তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে অর্ডারে বলি, তাহলে হ্যাঁ ভাতে ডেফিনেটলি জিআইটা বেশি রুটির থেকে, এবং ওটসের জিআই রুটি বা ভাতের থেকে কম। তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে খাদ্যাভ্যাস এখানে একটা ব্যাপার, যে সারা জীবন ভাত খেয়ে এসছে, হঠাৎ করে সে যদি এখন বলে যে আমি ভাত ছাড়া পারছি না, তাকে আমি জোর জবরদস্তি যদি করি যে ডায়েট চার্টটা আলমারিতে ঢুকিয়ে রাখতে, কাজে খাবেই না, তো সেখানে আমি ভাত রাখতেই পারি, পরিমাণটা আমাকে দেখতে হবে যে আমি কোন পরিমাণে তাকে কতটা ভাত দেব। হ্যাঁ ডেফিনেটলি দিতে পারি, তাকে মিল ডিস্ট্রিবিউশন করতে হবে, যে একটা মিলে আমি রুটি রাখলাম, একটা মিলে ওটস রাখলাম, বা কোনো একটা মিলে আমি ইনভিজিবল কার্বোহাইড্রেট রাখলাম, মানে কার্বোহাইড্রেট ডাইরেক্ট যাচ্ছে না, বাট গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইবার, যেমন আমি ডাল বা লেগিউমস পার্টটাকে এখানে পুরোপুরি কভার করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এইভাবে সাজানো গোছানো করে হ্যাঁ খাওয়া যেতে পারে। কিন্তু মানে এরকম কোনো মানে আমরা মানে ডায়েটে এরকম কোনো স্টিগমা আমরা ডায়েটকে দিতে পারি না, যে না তোর ডায়েট করছিস মানে ভাত খাওয়াই যাবে না, এটা অনেকে ফলো করে। না প্রচুর পেশেন্ট ভাত খাওয়া বন্ধ করে দে তুই রোগা হয়ে যাবি, মানে এগুলো তো মানে এগুলো আমাদের শোনা কথা, আমি তো ভাত খাওয়া পরে জানি না। এটা একখানা কি বলুন তো, এটা একখানা মানে ভুল কথা না ঠিক কথা কি বলবো, ভাত খাওয়া বন্ধ করে দিয়ে কি খাচ্ছে সেটা দেখতে হবে। কেউ আছে ভাত খাওয়া বন্ধ করে দিয়ে ফল খেলো, সবজি খেলো সেদ্ধ করে, বা এক বাটি সবজির ঝোল খেলো, তাহলে তার ব্যাপারটা আলাদা। আর কেউ আছে ভাত খাওয়া বন্ধ করে দিয়ে তার বদলে 5টা রুটি খাচ্ছে। তো ডিপেন্ড করছে যে ভাত খাওয়া বন্ধ করে সে কি খাচ্ছে তার উপর ডিপেন্ড করে ওয়েট লসটা হবে। আর আমি একটা কথা মানে বলে দিই এই বিষয়তে, ওয়েট লস নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, মানে এখন ওয়েট লসটা কোথা থেকে স্টার্ট করতে হবে। আইসিএমআর বলছে, ডাব্লিউএইচওর গাইডলাইন তো মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ ফলো করা হয়, কিন্তু যেটা আমরা এশিয়ান কান্ট্রিগুলো আইসিএমআরকেই ফলো করি, বা ইন্ডিয়াতে তো আইসিএমআরকেই ফলো করা হয়। তো আইসিএমআর বলছে বিএমআই 22-এর ওপরে গেল, বড় জোর 23 হলো, তারপরে কিন্তু সেখান থেকে আমাদের ওয়েট লস করতে হবে। মানে কারোর ওজন হয়তো 55 কেজি থাকলে ঠিক, তার হয়তো 61 কেজি আছে, 6 কেজিটা এমন কিছু ব্যাপার না, সেক্ষেত্রে কিন্তু তার বিএমআইটা 23 ছাড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকেও বলবো আমরা লুজ করার কথা। কারণ আনুষঙ্গিক যে সার্কামফারেন্স গুলো তৈরি হচ্ছে, যে ভুলভাল খাওয়া, পলিউশন, ফ্রি রেডিক্যাল ড্যামেজ, সেখান থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন রোগ তৈরি হয়ে যাচ্ছে, কারোর ডিসলিপিডেমিয়া এসে যাচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাটি লিভার তো আছেই, ওটা বড় সমস্যা। তো তো এবার
আর একটা প্রশ্ন, কথা প্রসঙ্গে ভীষণ মনে প্রশ্ন উদয় হয়েই চলেছে। ডায়েট অ্যাকচুয়ালি একটা ভীষণ বড় ব্যাপার। এরকমও অনেকে আছে বলে আমি তো কিছুই খাই না তাও আমি ফুলে যাচ্ছি, এর কি কারণ হতে পারে? আচ্ছা দেখুন না, মানে এটার কারণ হচ্ছে কিছুই খাচ্ছে না, মানে সে খাচ্ছে তো ডেফিনেটলি, না খেয়ে আর কি করে বেঁচে আছে। আমাকে বলেছে, একটু ইন্টারাপ্ট করছি, আমাকে বলছে যে আগে আমি 2টো রুটি খেতাম রাতে, এখন আমি 1টা রুটি খাই তাও আমি ফুলে যাচ্ছি। আগে ভাত অল্প খেতাম, এখন আরো অল্প খাই তাও আমি ফুলে যাচ্ছি। এগুলোর কি কারণ? দেখুন সেক্ষেত্রে এদের ক্ষেত্রে দুরকম দেখা যায়। একটা হচ্ছে এরা প্রচুর গ্যাপে খাবার খায়, যারা এইরকম কথা বলে তারা প্রচুর গ্যাপে খায়। আপনি মনে করুন বডিকে যদি স্টার্ভিং এ রাখেন, যে আপনি বডিকে খাবার দিচ্ছেন না, সে তো সাশ্রয় করবে, অনেকক্ষণ পরে সে যেটা খাবে সেটাই ম্যাক্সিমামটা ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো দেয়ার ফর ওজন তার বাড়বে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় কি একটু বেশি করে আপনি তাকে নাড়িয়ে চাড়িয়ে কাউন্সিলিং, মানে আমাদের ডায়েটিশিয়ানদের কিন্তু মানে কাউন্সিলিং একটা বড় পার্ট, মানে একজন পেশেন্টের রান্নাঘর এবং তার মাথার ভেতরে ঢোকাটা ভীষণ জরুরি একটা ভালো ডায়েট প্ল্যান তৈরি করার জন্য। তো এদেরকে খুব বেশি করে ঝাঁকিয়ে দিলে এদের থেকে কিন্তু বেরোবে যে এরা মানে খুব ক্যালোরি ডেন্স খাবার খায়। মানে আমি তো কিছুই খাচ্ছি না, আমি খিদে পেলে মিষ্টি খেয়ে নিচ্ছি, না মিষ্টিটাও হয়তো খেলো না, আমি 2 মুঠো বাদাম খেলাম। বাপরে, আমি অফিস থেকে ফিরছি, আমি এসে একেবারে রাতের ডিনার করছি, কিন্তু ও ট্রেনে উঠে দেখা যাচ্ছে যে একটা বেশ 10 টাকার প্যাকেট বাদাম কিনে খেয়ে ফেললো, ব্যাস। তো এই ব্যাপারটাই সব গন্ডগোল, মানে এই ব্যাপারগুলো থাকছে। আর মুড়ি, হ্যাঁ এই একটা প্রশ্ন, অনেকে বলেন যে মুড়ি আমি খাচ্ছি, মুড়ি খেলেও মোটা হয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা বোঝেন না যে মুড়ি খেলে সত্যিই ওয়েট গেইন হয়। মুড়ির তো গ্লাইসেমিক ইনডেক্স, মজার কথা এটা, মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু ভাতের থেকেও বেশি। তো সেক্ষেত্রে মুড়ি খেলে তো আরো ওজন বাড়বে। অনেকেই আছে আমি কিছুই খাই না, 2টো শুকনো মুড়ি খাই, তাতেও মানে আমি এরকম বয়স্ক পেশেন্টদের, তারাও মানে আগেকার মানুষ, তাদের এই কনসেপ্টটা নেই। আরো তারা আছে ডায়াবেটিক পেশেন্ট, রাতে আমি রুটি ভাত খাবো না, আমার সুগার বেড়ে যাচ্ছে, আমাকে তুমি মুড়ি তরকারি দিয়ে দাও, মুড়ি তরকারি, তুমি আমাকে মুড়ি তরকারি, আলুর তরকারি আর মুড়ি, হ্যাঁ আলুর তরকারি না হলেও তুমি আমাকে মুড়ি তরকারি দিয়ে দাও। মানে এটা তো আমি তাকে বোঝাতে পারছি না যে আপনি ভাত বা মুড়ি যেটাই খাচ্ছেন না কেন একই হচ্ছে, বরং মুড়ি যদি মানে ভাত যদি হেঁটে যায়, মুড়ি দৌড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে সন্ধেবেলা বসে বেশ চপ মুড়ি নিয়ে বসে সেই আড্ডা কালচার দিতে দিতে যে কত মানুষের ওয়েট গেইন হয়ে যাচ্ছে, সেটা আর ধারণার বাইরে চলে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে রেড মিট খেলে কি কি সমস্যা হয়? এবং রেড মিট, অনেকে বলে যে আমরা তো প্রতি সপ্তাহে রেড মিট খাই, কোনো সমস্যা হচ্ছে না, এটা কি ভবিষ্যতের জন্য কোনো কিছু রেড ফ্ল্যাগ হচ্ছে, নাকি রেড মিট খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে ভালো নাকি খারাপ? দেখুন ব্যাপারটা হচ্ছে যারা খুব ভালো ডাইজেস্ট করতে পারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মেটাবলিজম খুব ভালো, তাদের হয়তো খেলে গায়ে লাগছে না। অনেকে আছেন প্রচুর খাচ্ছে তাও রোগা থাকছে, তারা তো হাইপার মেটাবলিজম, তারা ওয়েট গেনের জন্যও আমার কাছে আসে। তো সেইভাবে পুশ করি আমরা, তাতেও যে ওয়েট গেইন হয়ে যাচ্ছে সেটা নয়, সেটা অন্য মানে টপিকে চলে যাচ্ছে, হাইপার মেটাবলিজম। এছাড়া যারা নর্মাল খাচ্ছে হয়তো রেড মিট, তাদের দেখবেন যারা ডেইলি বেসিসে খাচ্ছে, কারোর কিন্তু মানে প্রেশার, কোলেস্টেরল এগুলো কিন্তু বা ফ্যাটি লিভার থাকবে না, এটা হতে পারে না, এটা হতে পারেই না, মানে হতে পারে না মানে পারে না। জাস্ট যারা মানে প্রতি সপ্তাহে রেড মিট খাচ্ছেন বা সপ্তাহে 2 দিন করে রেড মিট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে। আর রয়ে গেল যদি রেড মিটের কথা আপনি বলেন, মানে এটা আমি প্রত্যেকটা ডায়েটিশিয়ানের নিজস্ব একটা পার্সোনাল ভিউ থাকবে। মানে আমি তো অনেকটা এরিয়া জুড়ে প্র্যাকটিস করি, আমার একটা নিজস্ব একটা ভিউ আছে। আমি তো রেড মিটকে ডায়েটের আওতাতেই ফেলেন না, মানে আমার কাছে মাংস লিখছি মানে মুরগির মাংস, মানে সেখানে রেড মিটের আমি আওতায় ফেলি না। আপনি কখনো দেখবেন যে রেড মিট আপনি শীতকালে, এই এখন যে শীতকাল পড়েছে, আপনি রেড মিট রান্না করলেন, এবেলা রান্না করে ফ্রিজে ঢোকাতে হবে না, আপনি রাত্রিবেলায় দেখলেন একদম জমে গেছে, হ্যাঁ, তাহলে আমাদের কুকিং অয়েলটাও তো জমছে না, সেক্ষেত্রে রেড মিট জমে যাচ্ছে, মানে কতটা স্যাচুরেটেড ফ্যাট সেটা মানে নিজেকেই ভেবে নিতে হবে। তো সেক্ষেত্রে রেড মিটের প্রশ্নই উঠছে না, মানে পুরোপুরি রেড ফ্ল্যাগ না, রেড ফ্ল্যাগ মানে আমার দিক থেকে তো তাই। মানে আরো অনেক কিছু আছে যেগুলো খেয়ে আমরা আমাদের প্রোটিনের জায়গাটাকে ফুলফিল করতে পারি,
লিন প্রোটিন সবসময় মানে বেশি এনকারেজ করি আমি। লিন প্রোটিনের মধ্যে আমি চিকেন বলতে পারি, আমি মিল্ক প্রোটিন বলতে পারি, যেগুলো টোন মিল্ক বা স্কিম মিল্ক, ভালো ভেজ প্রোটিনের মধ্যে সয় প্রোটিন আছে, ডালের মধ্যে মিক্স ডাল আছে, এগুলো আমরা খেতে পারি। তো এগুলো মানে ভালো ভালো অ্যানিমিক পেশেন্ট যাদের অ্যালবুমিন কমে, আপনি একটু আগে আইসিইউর কথা বলছিলেন, যাদের প্রচুর অ্যালবুমিন লেভেল কম, এই সমস্ত পেশেন্টদেরকে হিমোগ্লোবিন কম, অ্যালবুমিন কম, এদেরকে কিন্তু এই সমস্ত খাবার দাবার দিয়েও কিন্তু অনেক কিওর করা যায়। হ্যাঁ, তার জন্য যে রেড মিটই খাওয়াতে হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই। মানে অন্তত আমার এরকম রেড মিটের সাহায্য নিতে হয়েছে, এরকম এক্সপিরিয়েন্স এত বছরে একদিনও হয়নি। এবার ধরুন যারা ভেজিটেরিয়ান আর যারা নন ভেজিটেরিয়ান, এইবার যারা ভেজিটেরিয়ান তাদের ডায়েটে প্রোটিন কতটা থাকা উচিত, আর যারা নন ভেজিটেরিয়ান তাদের ডায়েটে প্রোটিন কিরকম কি থাকা উচিত? আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমেই একদম শুরুতে বলেছি ডায়েট কখনোই কিন্তু জেনারেলাইজড হতে পারে না। ডায়েট সবসময় পার্সোনালাইজ হবে, ইন্ডিভিজুয়ালাইজড হবে। তো সেক্ষেত্রে একজন ভেজিটেরিয়ান পার্সন তার হাইট ওয়েট দেখে তার প্রোটিন ডিসাইড করতে হবে, একজন নন ভেজিটেরিয়ান পার্সন তারও আমি হাইট ওয়েট দেখে প্রোটিন ডিসাইড করবো। কথা হচ্ছে একটা নন ভেজিটেরিয়ান পেশেন্টকে আমি খুব সহজে প্রোটিনটা দিয়ে দিতে পারবো। মাছ মাংস ডিম এত 100 গ্রাম খেলো, 150 গ্রাম খেলো, তার এতটা গেল। কিন্তু কি ডাল যখন খাচ্ছে, যারা ভেজিটেরিয়ান পেশেন্ট ডাল খাচ্ছে, পনির খাচ্ছে, কি টক দই খাচ্ছে, ভেজিটেরিয়ান প্রোটিন পেতে গেলে পরিমাণে অনেক বেশি খেতে হয়। এবং সেখানেও দেখা যাচ্ছে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে আমি তো মানে নিজের এখতিয়ারের বাইরে গিয়েই মানে একটু সাহস করে, খুব বয়স্ক মানুষ মানে আমাকে তেড়েই আসবে হয়তো, আমি তাকে বলেই বসি যে আপনি একটু ডিমের সাদা অংশ খান না। কেউ কেউ হয়তো মেনে নিল, কেউ কেউ রেগে গেল, আমি ছেড়ে দিলাম। মানে তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওভো ভেজিটেরিয়ান তো হওয়াই যায়, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হাইট ওয়েটের উপরে ডিপেন্ড করছে যে কতটা তাকে ওজন মানে প্রোটিন আমি দেবো। এবার দেখুন, আমি হয়তো জেনারেলাইজ বলতে পারি যে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট বা 0.8 পার কেজি বডি ওয়েট, কিন্তু সেটা ডিপেন্ড করছে। কারোর ফ্যাটি লিভার আছে, তার জন্য সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আনুষঙ্গিক কার্বোহাইড্রেট কতটা দিচ্ছি, মনে করুন কারোর কিডনির সমস্যা রয়েছে বা কারোর ডায়াবেটিসই আছে, তার জন্য কতটা হবে, ডায়াবেটিসের জন্য তার কতটা মাসেল লোড, সেটা একদম একটা ভাস্ট টপিক হয়ে যাচ্ছে। মানে সেটা পার্সেন্ট সেটা ভ্যারি করছে এবং তার প্রেজেন্ট সিনারি, তার কি কি হয়ে আছে সেগুলোর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ ধরুন সে ডায়েট ফায়েট কিচ্ছু মানে না, কিছু ফলো করে না, কিন্তু সে নিজে নিজে ডায়েট করে ফেলে, বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখে, কিছু করে এখন ভীষণ বড় সমস্ত কিছু দেখে সে নিজে নিজে ডায়েট করেছে। এবং সেই রকম যদি কোনো পার্সন থাকে, তার দিনে ধরুন সে 6টা-7টা করে ডিম খেয়ে নিচ্ছে এবং কুসুম সমেত খেয়ে নিচ্ছে, তার ক্ষেত্রে কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে বা সেটা তার কতটা কি হতে পারে তার ক্ষেত্রে? দেখুন, কুসুম কিন্তু খুবই ভালো একটা জিনিস, কুসুমে কোনো রকম কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই। এইটাই মানুষ ভয় পায় যে মানে আমাকে মানে একদিন একটা পেশেন্ট জিজ্ঞাসা করেছিল, মানে আমি আর কি একটা কথাতে বলেছিলাম এটা আপনি খাবেন, এটা আপনার জন্য বিষ। তো উনি আমাকে একটা খুব ভালো প্রশ্ন করেছিলেন যে বিষটা কি। আমি তখনই ওনাকে উত্তরে বলেছিলাম বিষ হচ্ছে অতিরিক্ত, যাহাই প্রয়োজনের অতিরিক্ত তাহাই বিষ। তো সেক্ষেত্রে আপনি কুসুম, আপনি একটা সুস্থ সবল মানুষ, একটা মিডিল এজ, আপনি কাজ বাজ করেন, আপনার সুগার প্রেশার থাইরয়েড কিছু নেই, আপনি রেগুলার একটা কুসুম খেতেই পারেন। কিন্তু দুটো খেলেই কিন্তু সেটাই বিষ। কখন বিষ আপনি দেখবেন, এখনকার যা আমাদের খাদ্যাভ্যাস, তাতে করে একটার বেশি দুটো কুসুম খেলেই কিন্তু কিছু না হোক অ্যাসিডিটি, একটা গ্যাস, একটা ডিসকমফোর্ট, একটা অস্বস্তি, এটা একটা হবেই। তার সঙ্গে কিন্তু ডিমের ভেজাল, সেটাকেও আমরা কিন্তু ফেলতে পারবো না। তো সব মিলিয়ে অতিরিক্ত না খেয়ে আপনি যদি ব্যালেন্স ডায়েটে, মানে মোটামুটি একটা 1800 থেকে 1900 ক্যালোরির ডায়েট আমি যাকে প্রেসক্রাইব করব, সে একটা করে কুসুম ডেলি বেসিসে খেতে পারে। একটা বাচ্চা সে একটা কুসুম খেতে পারে, বা দুটো কুসুম বড় জোর সে খেতে পারে, দুটোর দরকার নেই দাদার। তো সেক্ষেত্রে এর বেশি খেলেই পরে কিন্তু সেটাতে সমস্যা। তো 6-7 খানা যে খাচ্ছে, ওই একই কথা বলবো, রেড মিটের মতো, তারও ফ্যাটি লিভার থাকতেই হবে, তার ডিসলিপিডেমিয়াও থাকতেই হবে, মানে এগুলো থেকে সে বাইরে নেই এবং সে জেনে শুনে বিষ পান করছে আর কি। লাস্ট একদম আলোচনার অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, কারণ এটা একটা খুব বড় টপিক একদম। তো লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, হার্টকে প্রোটেক্ট করতে গেলে কোন ধরনের ডায়েট ফলো করা উচিত? দেখুন, হার্টকে প্রোটেক্ট করতে গেলে আমরা তো মানে ডায়েটিশিয়ানরা যখন আমরা পড়াশোনা করেছি তখন জেনে এসেছি যে ড্যাশ ডায়েট,
ঠিক আছে। তো হার্টকে প্রোটেকশন করতে গেলে সবার আগে যেটা করতে হবে, ওয়েট ঠিক রাখতে হবে। ওয়েট ঠিক রাখলেই আপনার কোলেস্টেরল ঠিক থাকবে, বিপি ঠিক থাকবে, তাহলেই আপনার হার্ট কিন্তু অনেকটাই প্রোটেক্টেড থাকবে। এবং এগুলোকে করতে গেলেই আপনাকে ব্যালেন্স প্রোটিন এবং হাই ফাইবার বা ইনসলিউবল যে কার্বোহাইড্রেটগুলো সেগুলো বেশি পরিমাণে খেতে হবে। এবং আনুষঙ্গিক আপনাকে প্রচুর পরিমাণে ফাইবার ইনটেক করতে হবে। মানে মনে করুন আপনি ভাতই খাচ্ছেন, রুটি খাচ্ছেন না, ভাতের মধ্যে তো ইনবিল্ট সেইভাবে অত ফাইবার নেই। সাপোজ আমি ভাতের ফাইবারটাকে বাড়ানোর জন্য যদি এক্সট্রা করে একটা শশা নিই, তরিতরকারি নিয়েছি, তার সঙ্গে যদি এক্সট্রা করে আর একটা শশা নিয়ে নিই, তাহলে কেমন হয়? তো একটু হাই ফাইবার খাবার এবং ঠিক পর্যাপ্ত পরিমাণে তার সমস্ত কিছু, মানে তার কতটা ক্যালোরি রাখছে সেটার সার্টেন পার্সেন্টেজ অফ ফ্যাট, নট মোর দ্যান দ্যাট, এবং যতটা সম্ভব তার আমি আনস্যাচুরেটেড ফ্যাট তাকে দেব। বলেছিলাম আগের প্রশ্নটা লাস্ট, কিন্তু তবু আরেকটা প্রশ্ন মনে চলেই আসছে, যেহেতু আমি আমার অনেক পেশেন্টকে ডিল করতে হয়, তাদেরকে ডায়েটিশিয়ানের কাছে পাঠালেও তারা যেতে চান না। তাদের একটাই বক্তব্য যে দূর, ডায়েট নিয়ে কি হবে, তো ওয়েট তো আমার বেড়েই যাচ্ছে, আমি কিছু তো লাভ করতে পারছি না। বা অনেকে এরকমও আছেন যে আমি তো অমুক ফেসবুকে দেখে অমুকের থেকে আমি ডায়েট চার্ট নিয়েছিলাম, একটা প্রিন্টেড ডায়েট চার্ট আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু তাতেও তো কোনো কাজ হলো না। এই বিষয়ে যে কাজ হচ্ছে না, ডায়েটিশিয়ানদের কোথাও কি ফল্ট থেকে যাচ্ছে, সেই কারণে কাজ হচ্ছে না, কিছু তো একটা সমস্যা হচ্ছে যাতে করে এই জায়গাগুলো পেশেন্টদের থেকে আমাকে শুনতে হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মত? দেখুন, আপনি তো মারধর খাওয়ার প্রশ্ন করছেন। হ্যাঁ, তো যাই হোক, করলেও আমি তার উত্তর দেব, কারণ এটা মানে আমার কর্তব্য একজন নাগরিক হিসেবে যে ঠিকঠাক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সেক্ষেত্রে দেখুন, এখানে অনেক রকম হতে পারে। অনেকে আছে যে হয়তো একজন ডক্টর এমনভাবে প্র্যাকটিস করছেন, সেখানে হয়তো ডায়েটিশিয়ানের অ্যাভেলেবিলিটি নেই, সেখানে উনি একটা জেনারেলাইজ ডায়েট হয়তো সবাইকে ডিস্ট্রিবিউট করছে, তো সেগুলো ফলো করে কাজ হচ্ছে না। সে তার উত্তর আমি আগেই দিয়েছি, প্রত্যেকের নিড আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাজ ভালোভাবে নাই হতে পারে। সেকেন্ড প্রশ্ন আসছে ফেসবুক থেকে ডায়েট নেওয়া। ফেসবুকে অনেকেই আছেন যারা ডায়েটিশিয়ানরা বিভিন্ন রকমভাবে নিজেদের মানে মার্কেটিং করছেন এবং তারা পেশেন্ট পাচ্ছেন সেখান থেকে। দেখুন, সেটা তো খুবই ভালো, মানে একটা ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকার নিজের মানে প্রফেশনাল লাইফটাকে ফ্লারিশ করে বা অনেকে খুব ভালো ফল পাচ্ছেন, সেটা খুবই ভালো দিক, আমি সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু সেক্ষেত্রে যে ডায়েটিশিয়ানের কাছ থেকে পেশেন্টরা ডায়েট চার্ট নিচ্ছেন, তারা কতটা মানে এক্সপিরিয়েন্স, কিন্তু এখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, একটা পেশেন্টকে বোঝা, একজন পেশেন্টের কি নিড সেটা দেখা, এবং ডায়েটিশিয়ান এবং পেশেন্টকেও দেখতে হবে যে ডায়েটিশিয়ান কতটা অভিজ্ঞ, বা তিনি কিভাবে কি ফিল্ডে কাজ করেছেন, বা তিনি কত বছর ধরে প্র্যাকটিস করছেন, বা কতটা কি তার ডিগ্রি রয়েছে। যে ডিগ্রি থাকলেই সবসময় ভালো ডায়েটিশিয়ান হবেন, বা একদম কিছু জানেন না, মানে আমি সেই টপিকে যাচ্ছি না। মানে আমি বলতে চাইছি যে দুজনকেই সচেতন হতে হবে, যে ডায়েটিশিয়ানকেও দেখতে হবে তার কতটা নিড আছে, এবং পেশেন্টকে, মানে সেক্ষেত্রে আমি এটাই বলবো, এরকম এখন প্রচুর আমিও দেখছি, মানে রাস্তাঘাটে কিছু তথাকথিত কোম্পানি আছে যারা মানে রাস্তাঘাটে ধরে আপনাকে কার্ড দিচ্ছে, দিয়ে বলছে যে এরকম আপনি এখানে কনসাল্ট করুন, আপনার রোগ কমে যাবে, আপনার ওজন কমে যাবে। যদি কোনো ডায়েটিশিয়ান সত্যিই উনি একজন ক্লিনিক্যাল প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান হয়, তিনি কি ওরকম রাস্তায় কাউকে ধরে ভিজিটিং কার্ড দেবে? নিশ্চয়ই দেবে না। এটা আপনারা বুঝুন, প্রথমত এটা আপনার দায়িত্ব, আপনাকে বুঝতে হবে। আপনি অনলাইনে কারোর থেকে ডায়েট চার্ট নিলেন, বা আপনি অনলাইন কেন, আপনি অফলাইনেই কোনো ফেস টু ফেস কোনো ডায়েটিশিয়ানের থেকে ডায়েট চার্ট নিলেন, সেই ডায়েটিশিয়ান যে সেই ডায়েট চার্টটা আপনাকে দিচ্ছে, আপনি ফলো করুন। কাজ না হলে তাকে গিয়ে সেকেন্ড টাইম আপনাকে অ্যালার্ম দিতে হবে। কারণ দেখুন, আমাদের ডায়েটিশিয়ানের দুটো কাজ থাকে ডায়েটে। একটা হচ্ছে পেশেন্টের নিড অনুযায়ী পেশেন্টকে আমি একটা মন পছন্দ করা একখানা মেনু প্ল্যান করে দিচ্ছি, ঠিক উল্টোপিতে আমাকে তার জন্য সাজিয়ে দিতে হয় ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কোনটা কি খাবে সারাদিনের রেশনাল আইটেম। এই যে মেনুটা আমি লিখে দিলাম, তার সঙ্গে আমি যে ক্যালোরি ভ্যালুটা লিখিয়ে দিলাম, আলটিমেটলি দুটোর মধ্যে কোনো তালমেল নেই, তাহলেই আপনার শরীরের সঙ্গেও কিন্তু ডায়েটের তালমেল থাকবে না।
তার জন্য একজন প্রপার ডায়েটিশিয়ান, প্রপার নিউট্রিশনিস্টের সাথেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তো আপনি ঠিক জায়গায় যোগাযোগ করছেন কিনা, বা ঠিক জায়গায় যোগাযোগ করলেও সে আপনার কথা বুঝতে পারছে কিনা, তো এই কমিউনিকেশনটাকে ঠিক রাখতে হবে, তবে হয়তো কাজ হবে, মানে হয়তো নয়, কাজ হতে বাধ্য। এবং একবার করেই হচ্ছে না বললে হবে না, তাকে গিয়ে বলুন। যদি আপনার না হয় তখন আপনি অন্য কোথাও সুইচ করবেন, সেটা পরের কথা। কারণ বিষয়টা মানে যখনই কোনো জিনিসের মানে আমাদের সোসাইটিতে কোনো কিছু নিড বাড়লে, যেমন কি এখন সবাই খেতে ভালোবাসে, ছাতু ফোটার মতো আমাদের চাউমিনের দোকান হয়ে যাচ্ছে, সেরকম মানে এখন ডায়েটিশিয়ান মানে সবাই নিউট্রিশন নিয়ে পড়ে ফেলছে, সবাই ডায়েটিশিয়ান হয়ে যাচ্ছে। সেটা করলেও তো মানে সবাইকে একটা ডায়েটিশিয়ান, অভিজ্ঞ ডায়েটিশিয়ান হতে গেলে একটু সময় লাগবে, বা যে পেশেন্টটাকে সে হ্যান্ডেল যে কোনো ফিল্ডে অভিজ্ঞতা খুব বড় একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে তার যদি সেই ডায়েটিশিয়ানের কাজে যদি মানে কাজ যদি না হয় সেই ডায়েট চার্টে, তাকে একবার অন্তত বলা উচিত, এবং সেকেন্ড টাইমও না হলে তখন অন্যভাবে সুইচ করতে হবে অন্য কোথাও। কিন্তু এমনটা নয় যে ডায়েট দিয়ে কাজ হয় না, হতেই হবে। মানে আমি খুব আনন্দের সঙ্গে আপনাকে এটা বলতে পারি, আমি আমার 10 বছরের প্র্যাকটিস লাইফে মানে 100 জনের মধ্যে 99 জনের রেজাল্ট পজিটিভই পেয়েছি, প্রত্যেকের কাজ হয়েছে। যদি একজনের কাজ না হয়ে থাকে, তার কারণ হচ্ছে সে ফলো করেনি, এবং সেটা আমার কাছে এসে হয়তো স্বীকারও করেছে যে ম্যাডাম আমি ফলো করতে পারিনি, তাই আমার কাজ হয়নি। তো নিজে যদি আমি সৎ থাকি, ডায়েট চার্টটা ফলো করা নিয়ে কাজ হবেই একদম। অনেক ভালো লাগলো, আর বেশি কথা এগোবো না, কারণ অনেকটা লম্বা আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। এরকম যদি হয় যে আমরা ধরুন শ্রোতাদের থেকে প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি, হয়তো পরবর্তীকালে আবার আপনার সঙ্গে কখনো বসা যাবে অন্য কোনো টপিক নিয়ে, তখন আমরা বসবো। আজকের মতন এইটুকুই, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।